আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হলো আমাদের যৌগের আকৃতি ও বন্ধনকোণের পরিবর্তন। তো এটা আজকে আমরা দুইটা টপিক দেখব, যে আমাদের ভ্যাসপার থিওরি, আমাদের ভ্যাসপার থিওরি দেখব, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, আর হলো ইলেকট্রোনেগেটিভিটির কারণে তড়িৎ ঋণাত্মকতার কারণে আমাদের যে বন্ধন কোণের যে পরিবর্তন হয় এবং ভ্যাসপার থিওরির কারণে যে আমাদের আকৃতির পরিবর্তন হয় সেটা আমরা দেখব। আচ্ছা দেখো, তো যদি তোমার কাছে একটা, আমি যদি যৌগ বলি, যে ধরো তোমার কাছে একটা যৌগ আছে CH4। তো CH4, এইখানে সেন্ট্রাল অ্যাটমটাকে, এখানে সেন্ট্রাল অ্যাটমটা হলো আমার কার্বন। তো এই কার্বনে আমার কোনো লোন পেয়ার নাই। লোন পেয়ার নাই। তো লোন পেয়ার না থাকার কারণে, আর আমরা জানি যে এইখানে এই কার্বনের হাইব্রিডাইজেশন হলো sp3 আছে এবং লোন পেয়ার নাই, যার কারণে তোমার এই আকৃতিটা হয় টেট্রাহেড্রাল বা চতুস্থলকীয়, এবং তোমার বন্ড অ্যাঙ্গেলটা হয় হলো 109.5 ডিগ্রি। এটা হয় হলো তোমার বন্ড অ্যাঙ্গেল, এবং আকৃতিটা হয় চতুস্থলকীয়, যা আমার sp3 হাইব্রিডাইজেশনে হওয়ার কথা ছিল। তো এইখানে লোন পেয়ার নাই। তো ধরো আমি এমন একটা নিলাম, যে ধরো অ্যামোনিয়া নিছি আমি, অ্যামোনিয়া। এইখানে আমার সেন্ট্রাল অ্যাটম হলো আমার নাইট্রোজেন, এবং এইখানে এই নাইট্রোজেন হলো sp3 হাইব্রিডাইজেশন এটা হয়েছে। sp3 যেহেতু হাইব্রিডাইজেশন হয়েছে, সেহেতু এর বন্ড অ্যাঙ্গেল হবে 109.5 ডিগ্রি, এবং এটার আকৃতিটা হবে টেট্রাহেড্রাল। বাট দেখা যায় কি, যে এই নাইট্রোজেনের এইখানে দুইটা লোন পেয়ার থাকার কারণে, দুইটা লোন পেয়ার থাকার কারণে এর আকৃতিটা হয়ে যায় বিকৃত চতুস্থলকীয়, আর এটার যে তোমার এইটা বন্ড অ্যাঙ্গেলটা সেটা অনেকটা 107 ডিগ্রি হয়ে যায়। তো এইটা কেন হয় এইটা আমরা দেখব এখন। আচ্ছা দেখো, ভ্যাসপার থিওরি বা ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। তো এখানে কি বলা হয়েছে, যে আমার যে ভ্যালেন্স শেল আছে, আমি যদি ধরো নাইট্রোজেনের কথা চিন্তা করি, নাইট্রোজেনে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, আমার আসে 1s2, 2s2, 2px1, 2py1, 2pz1। দেখো, তো এইখানে এই যে আমার 2s-এ আমার দুইটা ইলেকট্রন আছে, এবং বাকি সবগুলোতে আমার একটা করে ইলেকট্রন আছে। এইখানে এই দুইটা ইলেকট্রন থাকতো না। এটা যদি আমি এক্সাইটেড অবস্থার কথা বলি, এখানে দুইটা ইলেকট্রন থাকতো না, ডি অরবিটালে চলে যাইতো যদি আমার 2D পসিবল হইতো। যেহেতু আমার 2D পসিবল না, তার মানে আমার এখানে 2ই থাকবে। এবং আমি যদি এই ভ্যালেন্স শেলের হাইব্রিডাইজেশন করি, তাহলে সেখান থেকে আমি পাবো sp3, এবং এই sp3-তে আমার 4টা হাইব্রিড অরবিটাল তৈরি হবে এখান থেকে। আমি যদি 4টা একটু আগে, তাহলে দেখো এইখানে এই যে 2s, মানে এইখানে যে 2s-এর যে দুইটা ইলেকট্রন আছে, ও জাস্ট এখানে লোন পেয়ার হিসেবে বসে যাবে, বাকিগুলোতে তোমার একটা করে ইলেকট্রন থাকবে। তো এই যে আমার ভ্যালেন্স শেলের যে তোমার লোন পেয়ার, এইটার জন্য আমার দেখা যায় কি, যে আমার যে আকৃতিটা, আমি যদি একটু বলি, যে নাইট্রোজেন, এ একটা হাইব্রিড অরবিটাল, এ একটা হাইব্রিড অরবিটাল, এ একটা হাইব্রিড অরবিটাল, এ একটা হাইব্রিড অরবিটাল, এবং এখানে আমার 3টা হাইড্রোজেন আছে। তার মানে আমরা জানি যে আমার একটা sp3 হাইব্রিড অরবিটাল এবং আরেকটা sp3 হাইব্রিড অরবিটাল, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল সবসময় স্বাভাবিক অবস্থায় 109.5 ডিগ্রি হয়। তো এটা হলো আমার স্বাভাবিক অবস্থা। কিন্তু দেখো, এই যে হাইব্রিড অরবিটালটা আছে, এই যে এটা, এইখানে আমার বন্ড পেয়ার নাই, এখানে আছে আমার লোন পেয়ার। আচ্ছা, লোন পেয়ার আর এই যে বন্ড পেয়ার, এই যে এইখানে যে ইলেকট্রনটা আছে, আমি যদি বলি, এই যে এইখানে যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা আমার বন্ড পেয়ার, আর এইখানে যে দুইটা ইলেকট্রন আছে সেটা আমার লোন পেয়ার। এখন লোন পেয়ারের এত কেন ক্ষমতা, যার কারণে, মানে যার জন্য সে বেশি বিকর্ষণ করতে পারে। মানে আমি যদি বলি, যে তোমাদের বইতে দেওয়া আছে যে লোন পেয়ার আর লোন পেয়ার, এদের রিপালশনটা বেশি কার তুলনায়, লোন পেয়ার আর বন্ড পেয়ারের তুলনায়। তো এই বন্ড পেয়ার আবার হলো তোমার বন্ড পেয়ার আর বন্ড পেয়ার রিপালশন সবচেয়ে কম। আমি যদি একটু বলি, তো দেখো, এখন এই লোন পেয়ার আর লোন পেয়ারের বা বন্ড পেয়ার, এইখানে যেটা অ্যামোনিয়াতে হয়েছে, সেটা হয়েছে আমার হলো লোন পেয়ার এবং বন্ড পেয়ার। তো লোন পেয়ার আর বন্ড পেয়ারের এই রিপালশন এত বেশি কেন বন্ড পেয়ারের তুলনায়, এটা যদি আমি একটু বলি, দেখো, তো
লোন পেয়ার জিনিসটা কি? লোন পেয়ার হলো একটা অ্যাটম থাকবে, ধরো আমি ধরলাম এক্স অ্যাটম, এক্স অ্যাটমের মাথায়, মানে যার লোন পেয়ার থাকবে, লোন পেয়ার তো একজনের থাকবে, তো এক্স অ্যাটমের মাথায় অনেকটা, মনে করো যে আমি যদি বলি এরকম একটা জায়গা নিয়ে আমার এখানে দুইটা লোন পেয়ার আছে, তারা এই জায়গাটায় মানে অবস্থান করবে, তাদের যে এরিয়াটা আমি যদি একটু দেখাই, দেখো তাদের যে এরিয়াটা, সেই এরিয়াটা অনেক বড় থাকে, তাদের এরিয়াটা অনেক বড় থাকে। আর আমি যদি বন্ড পেয়ারের কথা বলি, দেখো, এবং লোন পেয়ারটা, হ্যাঁ, আমাদের এই লোন পেয়ারটা একটা মাত্র নিউক্লিয়াসের দ্বারা আবদ্ধ, মানে এখানে যদি আমি পজিটিভ ধরি আর এইখানে নেগেটিভ, মানে জিনিসটা এরকম, এই যে আমার পজিটিভ নিউক্লিয়াস এবং এই যে আমার লোন পেয়ার, এই লোন পেয়ারটা বা ইলেকট্রনটা শুধুমাত্র একটা নিউক্লিয়াসের দ্বারা প্রভাবিত হইতেছে, একটা মাত্র নিউক্লিয়াস দ্বারা প্রভাবিত হইতেছে। এখন যদি আমি বন্ড পেয়ারের কথা বলি, বন্ড পেয়ার জিনিসটা কি, যে ধরো এই যে আমার সেন্ট্রাল অ্যাটম এবং এটার সাথে আরেকটা, ধরো আমার ওয়াই আরেকটা অ্যাটম আছে, এবং তাদের মধ্যে আমার বন্ডটা হয়েছে, এবং ও একটা ইলেকট্রন দিছে এবং ও একটা ইলেকট্রন দিয়ে এইখানে আমার দুইটা ইলেকট্রন আছে। তো এইখানে যে ইলেকট্রনটা আছে এরা শুধুমাত্র এই জায়গাটা পরিগ্রহণ করতে পারে, মানে তাদের এরিয়াটা হলো শুধু এইটুক, যার কারণে এদের যে ক্ষমতাটা সেটা তুলনামূলকভাবে তোমার কম, কার তুলনায়? লোন পেয়ারের তুলনায়, কারণ লোন পেয়ার যে এরিয়াটা সেটা অনেক বেশি, কার তুলনায়? বন্ড পেয়ারের তুলনায়। এবং দেখো যে এইখানে এই একটা নিউক্লিয়াস আছে, এই একটা নিউক্লিয়াস আছে, ওরা দুইটা নিউক্লিয়াস দ্বারা প্রভাবিত হইতেছে এই দুইটা ইলেকট্রন, যার কারণে এই দুইটা ইলেকট্রনের মানে আলটিমেট ক্ষমতাটা কম, কার তুলনায়? তোমার এইখানের যে লোন পেয়ারের তুলনায়। লোন পেয়ার এখানে বেশি জায়গা জুড়ে আছে এবং তার ক্ষমতাটা, তার বিস্তৃত এরিয়াটা বেশি, কার তুলনায়? বন্ড পেয়ারের তুলনায়। এই জন্য আমাদের বইতে এটা দেওয়া আছে যে লোন পেয়ারের বিকর্ষণ, মানে দুইটা লোন পেয়ার যেই বিকর্ষণ করবে, যেই পরিমাণ বিকর্ষণ করবে, একটা লোন পেয়ার আর একটা বন্ড পেয়ার তার থেকে কম করবে, এবং তার থেকেও কম করবে আমার বন্ড পেয়ার এবং বন্ড পেয়ার। আচ্ছা, তো দেখো এইখানে কি হয়েছে, এই যে আমার লোন পেয়ার আছে, ও বিস্তৃত এলাকা নিয়ে জুড়ে আছে, দেখা যায় কি এই যে এইটা আর এইখানে যে লোন পেয়ার আর এই যে এইখানে যে বন্ড পেয়ার, তাদের ভিতরে রিপালশন বেশি হয়, রিপালশন বেশি হয় কার তুলনায়? এই যে বন্ড পেয়ারের তুলনায়, আবার এখানে আবার রিপালশন হয়। তো তখন দেখা যায় কি যে আমার এই যে একটা লোন পেয়ার, এই যে দুই পাশ থেকে, হ্যাঁ, এই দিক থেকে প্লাস এদিক থেকে তোমার মানে রিপাল করে আমার যে বন্ড অ্যাঙ্গেলটা, অ্যাকচুয়াল যে বন্ড অ্যাঙ্গেলটা ছিল আমার এইখানে, সেটাকে 107 করে দেয়, 107 ডিগ্রি করে দেয়। এটা কী জন্য হয়? কারণ এই লোন পেয়ারের ক্ষমতার কারণে, মানে লোন পেয়ার বেশি রিপালশন করতে পারে। তো এইখানে আমরা একটা জিনিস মনে রাখবো যে অ্যাপ্রক্সিমেটলি যে একটা লোন পেয়ার ফর ওয়ান লোন পেয়ারের জন্য আমার বন্ড অ্যাঙ্গেলটা 2.5 ডিগ্রি করে কমে, মানে তোমার ইসে কমে। তো এটা আমরা একটু মনে রাখবো, এমসিকিউর জন্য অনেকটা কাজে দিতে পারে। আচ্ছা, তো এখন যদি আমি পানির কথা চিন্তা করি, পানির কথা, H2O, এইখানে সেন্ট্রাল অ্যাটম অক্সিজেন, এবং অক্সিজেনের আমার 1s2 2s2 2px2 2py1 2pz1। তো এখানে দেখো, এইখানে যদি তোমার এই হাইব্রিডাইজেশন হয়, তাহলে এইখান থেকে আমার যে চারটা হাইব্রিড অরবিটাল তৈরি হবে, তাদের এখানে আমার দুইটা লোন পেয়ার থাকবে। দেখো, বুঝতে পারতেছি এখানে দুইটা লোন পেয়ার থাকবে আর দুইটা সিঙ্গেল ইলেকট্রন থাকবে, কারণ এই যে দুইটা ইলেকট্রন, এই যে দুইটা ইলেকট্রন। আচ্ছা, তো এখন যদি আমি পানির গঠনটা আঁকতে চাই, তাহলে HO এবং এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এবং এই যে লোন পেয়ার আছে আমার এখানে দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন, এবং এইখানে একটা ইলেকট্রন আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এইখানে একটা ইলেকট্রন আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন। আচ্ছা, তো দেখো এখন কি হইতেছে, এখন দেখো এই যে এইখানে আমার একটা লোন পেয়ার আর এই যে একটা লোন পেয়ার, আবার এই যে একটা বন্ড পেয়ার, এই যে একটা বন্ড পেয়ার। তো যদি স্বাভাবিকের কথা চিন্তা করি আমি, তাহলে এইটা এবং এইটা এদের ভিতরে বন্ড অ্যাঙ্গেলটা হবে 109
6.5 ডিগ্রি। বাট এইখানে বুঝতে পারতেছি এখানে একটা লোন পেয়ার আছে এবং এইখানে একটা লোন পেয়ার আছে। এই দুইটা লোন পেয়ার তারা সর্বোচ্চ মাত্রায় বিকর্ষণ করবে। মানে জিনিসটা যদি আমি বলি, এইখানে একটা লোন পেয়ার আছে এবং এইখানে একটা লোন পেয়ার আছে, এরা সর্বোচ্চ বিকর্ষণ করবে এবং এইটা 109 ডিগ্রি থেকে অনেক বেশি হবে। হ্যাঁ, 109.5 ডিগ্রি থেকে অনেক বেশি হবে। আবার এইখানে আছে আমার তোমার, এটা হলো লোন পেয়ার। এই যে এটা আছে আমার লোন পেয়ার, এটা আছে আমার লোন পেয়ার, এটা হলো আমার বন্ড পেয়ার। তো এইখানে যে বন্ড মানে বিকর্ষণটা সেটা হবে আরও কম এটার তুলনায়। এখানে যদি এক্স হয় তাহলে ধরলাম আমি এখানে ওয়াই, আর তোমার ধরলাম এইখানে আমি জেড। তাহলে আমার বন্ড পেয়ার আর বন্ড পেয়ারের ভিতরে আমার বিকর্ষণ মাত্রা জেড, লোন পেয়ার আর বন্ড পেয়ারের ভিতরে বিকর্ষণ মাত্রা ওয়াই, আর হলো তোমার লোন পেয়ার আর লোন পেয়ারের ভিতরে বিকর্ষণ মাত্রা এক্স। তাহলে আমি বলতেই পারি যে আমার এক্স গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন জেড। জাস্ট উপরের টার্মটাই আমি লিখছি এখানে। তো তখন দেখা যায় কি যে এই বন্ড, এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা, এই যে এইটা আর এটা, মানে এই বন্ড পেয়ার আর বন্ড পেয়ার এই দুইটার যে অ্যাঙ্গেলটা সেটা আরও কমে গিয়ে 104 ডিগ্রি হয়ে যায়। এটা 104 ডিগ্রি হয়ে যায়, 104.5 ডিগ্রি আর কি। এটা 104.5 ডিগ্রি হয়ে যায় কখন? তোমার যদি তোমার এখানে বড় বড় দুইটা লোন পেয়ার থাকে। এই লোন পেয়ার তোমাকে বিকর্ষণ করে, এইখানে বিকর্ষণ করে, আবার এইখানেও বিকর্ষণ করে, এবং তখন একটা স্টেবল অবস্থায় চলে যায়। মানে এটা তো 3 ডাইমেনশনাল, তো এটা তো আমি এখন দেখাচ্ছি 2 ডাইমেনশনাল। তো 3 ডাইমেনশনালে দেখলে দেখা যায় কি এইটা একটা অনেকটা শেপের হয়ে গেছে। হ্যাঁ, এরকম যদি থাকে, অনেকটা বেন শেপের হয়ে গেছে জিনিসটা, এরকম হয়ে গেছে। হ্যাঁ, বেন শেপের হয়ে গেছে এবং এইখানে যে অ্যাঙ্গেলটা সেটাই হলো আমার 104.5 ডিগ্রি। এটা হলো অক্সিজেন আমার। তো এই হলো আমার ভেসপার থিওরি, যে ভ্যালেন্স শেলের আমার লোন পেয়ারের কারণে কেন আমারই হয়। তো জিনিসটা এরকম। এখন আমি যদি বলি যে আমার এটা গেল বন্ড অ্যাঙ্গেলের, আর যদি তোমার এটা গেল আমার আকৃতির। আর যদি এখন আমি যদি বন্ড অ্যাঙ্গেল সম্পর্কে বলি, যে বন্ড অ্যাঙ্গেল প্লাস আকৃতি দুইটা কারণে আরেকটা হয়, মানে আরেকটা কারণে তোমার এই বন্ড অ্যাঙ্গেলের চেঞ্জ হয়। তো সেইটা হলো আমার ইলেকট্রোনেগেটিভিটি, মানে তড়িৎ ঋণাত্মকতার কারণে আমার বন্ড অ্যাঙ্গেলের পার্থক্য হয়। তো এটা খুব বেশি আমাদের পরীক্ষায় আসে, তো এটা আমরা এখন একটু দেখো। তো জিনিসটা এরকম যে ধরো তোমার কাছে দুইটা আছে, এখানে আমরা দুইটা রিলেটিভ নিয়ে আলোচনা করব, দুইটা জিনিস নিয়ে, দুইটা মলিকিউল নিয়ে আলোচনা করব। ধরো NH3 আছে এবং NF3 আছে। এইখানে দেখো দুইটার ক্ষেত্রে নাইট্রোজেন সেম। যেহেতু আমার নাইট্রোজেন সেম, আমরা নাইট্রোজেন এখানে আলোচনা করব না, আমরা আলোচনা করব এখানে হাইড্রোজেন আর ফ্লোরিন নিয়ে। হাইড্রোজেন আর ফ্লোরিন নিয়ে। যেহেতু এখানে আমি বলিয়ে দিলাম যে এখানে ইলেকট্রোনেগেটিভিটির কারণ আছে, তো আমরা জানি যে হাইড্রোজেনের 2.1 এবং ফ্লোরিনের 4.0 ইলেকট্রোনেগেটিভিটি। আচ্ছা দেখো, তো নাইট্রোজেন একটু আগে আমরা দেখছি যে নাইট্রোজেনের আমার বন্ড অ্যাঙ্গেলটা হয়, নাইট্রোজেনে আমার বন্ড অ্যাঙ্গেলটা হয় হলো আমার 107 ডিগ্রি। 107 ডিগ্রি হয়। আর এই যে এইখানে যে তোমার NF3 এদের যে বন্ড অ্যাঙ্গেলটা হবে, আমি জানি না এটা কত, আমার এক্সাক্ট এখন মনে নাই, বাট এইটা অন্তত তোমার 107 থেকে কম হবে। 107 থেকে কম হবে। যদি আমি একটু এটাই করি, এটা 107 থেকে কম হবে। 107 থেকে কম হবে। কেন কম হবে সেটা আমরা এখন একটু দেখব। দেখো, তো জিনিসটা এরকম যে নাইট্রোজেনে আমার ইলেকট্রোনেগেটিভিটি 3.0 এবং আমার হাইড্রোজেন তার ইলেকট্রোনেগেটিভিটি আমার 2.1। তো এই যে আমার যে এখানে যে বন্ডের ইলেকট্রনটা আছে, এখানে যে বন্ড ইলেকট্রনটা আছে, ধরো আমি সেন্ট্রালে ধরলাম। হ্যাঁ, এটা হলো একেবারে মাঝ বরাবর, বাট ডিউ টু নেগেটিভিটি আমার এই বন্ডের ইলেকট্রনটা হালকা এখানে শিফট করবে। তো ধরো আমি দিলাম এটা এইখানে, এবং এইটাও এইখানে, এবং এইটাও এইখানে। দেখো এখন এই যে দুইটা ইলেকট্রন, এই যে বন্ড পেয়ারে দুইটা ইলেকট্রন, এই যে দুইটা ইলেকট্রন, এই যে দুইটা ইলেকট্রন, তারা খুব কাছাকাছি চলে আসছে। দেখো এই ইলেকট্রনটা আর এই দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন
এরা এবং এই দুটো ইলেকট্রন, এই তিনটা ইলেকট্রন পরস্পর অনেক কাছে চলে আসছে, যার কারণে দেখা যায় কি যে এই যে এইখানে যে অ্যাঙ্গেলটা সেইটা আবার এখানে বাড়তে থাকে। এটা বাইরে তোমার 107 ডিগ্রি হয়। কার তুলনায় আমরা দেখব এখানে দেখব আমরা সবসময় এখানে আমরা তুলনা করব NF3 তুলনায় দেখব আমরা এটা বেড়ে গেছে। আর যদি আমি নাইট্রোজেনের NF3-র কথা বলি তাহলে দেখো এখানে N, এখানে আছে আমার F, এখানে আছে আমার F এবং এখানে F। দেখো এইখানের যে সেন্ট্রালটা ধরলাম, মাঝখানে ধরলাম এটা, বাট ডিউ টু ফ্লোরিনের বেশি নেগেটিভিটির কারণে এইখানে বন্ডের ইলেকট্রনটা তোমার অনেকটা ফ্লোরিনের কাছে চলে আসবে। প্রত্যেকটা ফ্লোরিনের কাছে এখানে আমি দিয়ে দিলাম। তো ফ্লোরিনের কাছে আসার কারণে কী হলো আমার, দেখো এখানে তোমার ইলেকট্রনগুলো, এই দেখো ইলেকট্রন বন্ড পেয়ারের যে ইলেকট্রনগুলো তারা যথেষ্ট দূরে আছে, যথেষ্ট দূরে আছে। তো দূরে থাকার কারণে কি হবে যে তখন তারা মানে ইলেকট্রনের বিকর্ষণ তত হবে না এবং এইটা 107-এর থেকে কম হয়ে যায়। 107-এর থেকে তারা কম হয়ে যায় এবং এটা বইয়ে দেওয়া আছে একটা কম একটা ভ্যালু আছে, তো সেরকম একটা ভ্যালু হয়ে যাবে এটা। আর এখানে লোন পেয়ার আছে। তো জিনিসটা হয়েছে এই যে ইলেকট্রোনেগেটিভিটির কারণে তোমার এই জিনিসটা ঘটে। এটা তোমার বন্ড অ্যাঙ্গেলগুলো হয় এরকম। ঠিক একইভাবে তোমার যদি আমি বলি যে পানি H2O এবং H2S, এখানে দেখো যে আমার যদি আমি বলি 16 নম্বর গ্রুপ, এই 16 নম্বর গ্রুপের ভিতরে আমার অক্সিজেন আছে উপরে, দেন আছে আমার সালফার। গ্রুপ অনুযায়ী দুইটার সেম ধর্ম থাকার পরেও আমার দেখা যায় তোমাদের মানে ইন্টারে এই দুইটা নিয়ে দুই রকমের প্রশ্ন আসে। একটা আসে যে এটা রুম টেম্পারেচারে এটা লিকুইড আর এটা কেন গ্যাস, এই একটা কোশ্চেন, জনপ্রিয় কোশ্চেন। আবার আরেকটা কোশ্চেন আসে যেটা তোমার ভ্যাসপার থিওরি বা এখান থেকে ইলেকট্রোনেগেটিভের কারণে যেটা আসে যে এইটার বন্ড অ্যাঙ্গেলটা 104 হয় বাট 104.5 হয়, বাট এইটার বন্ড অ্যাঙ্গেল 104.5 হয় না কেন, যেহেতু তোমার হাইড্রোজেন এখানে সেম দুই ক্ষেত্রেই এবং এরা দুজন একই গ্রুপের, তারপরেও কেন বন্ড অ্যাঙ্গেলটা ভিন্ন হয়। এইটাও তোমার ওই ইলেকট্রোনেগেটিভিটির কারণে তোমার একই জিনিস, যে এখানে সেন্ট্রাল অ্যাটমটা হলো অক্সিজেন আর এখানে সেন্ট্রাল অ্যাটমটা হলো সালফার, আর এখানে তোমার দুজনের এখানে দুইটা লোন পেয়ার আছে। দুজনের এখানে দুইটা লোন পেয়ার আছে। তো এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তো দেখা যায় কি যে তোমার এইখানে যে বন্ড পেয়ারটা সেটা এইখানে চলে আসে আর এইখানের যেটা সেটা তুলনামূলকভাবে একটু কম দূরে থাকে। কার তুলনায়? পানির তুলনায়। তো সেইখানে যে বন্ড অ্যাঙ্গেলটা সেটা দেখা যায় কি যে 104-এর থেকেও কমে গেছে। 104-এর থেকেও কমে গেছে আর এটা আমার 104 আছে। তো এইভাবে আমাদের প্রশ্নগুলো আসে। 104.5 এটা আছে এইভাবে। তো এইভাবে আমার কোশ্চেনগুলো আসে পরীক্ষায়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। মনে রাখবা সবসময় তোমার ব্যতিক্রম থেকে কোশ্চেন আসে। তোমার মানে হাইব্রিডাইজেশন খুব কম আসবে, তার থেকেও তোমার বেশি আসবে যে ভ্যাসপার থিওরি বা তোমার তড়িৎ ঋণাত্মকতার কারণে কী কী চেঞ্জ হয়, এইগুলো তোমার আসবে। তো এইগুলো একটু আমরা দেখব। তো আজকে আমাদের এই পর্যন্তই।